গল্পের সুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা আজ শুনবেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজ থেকে উপন্যাস দেবী। আজ রয়েছে এর প্রথম পর্ব। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকল, এই এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জাম গাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকল, এই একটু ওঠো না, এই। কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো প্লিজ, একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়। ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা বাতাসে পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটি রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে। একটু বাতিটা জ্বালাও না। রানু, তুমি ঘুমাও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর, এই জায়গায় বানর আছে। কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় করছে, একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানুর ভয় কমল না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কী স্বপ্ন? দেখলাম আমি যেন। কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে, চোখ মুখ রক্তশূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করল। দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখছিলে? দিনের বেলা বলবো। কি যে সব কুসংস্কার তোমাদের! এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক। বাতি জ্বালিয়েই ঘুমাবো আজকে। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বলবো। বলো না, বললেই ভয় কেটে যাবে। রানু আনিসের বাঁ হাত শক্ত করে চেপে ধরল। থেমে থেমে বলল, দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি। একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসল। রানু বলল, হাসছো কেন? হাসবো না, এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি। সবটা শুনতে হবে না, পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছ তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে। আমি দেখি না। তুমিও দেখো, মনে থাকে না তোমার? আমি স্বপ্ন খুব কম দেখি। যা দেখি তার সবসময় সত্যি হয়। তোমাকে তো বলেছি। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায়ই বলে। বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? না, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল,
ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি আপনি করবে না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? হুম, দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখে মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন, সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে কাটা দাগ সত্যি সত্যি আছে। এই মেয়েটির সেটা জানার কথা নয়। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয়, বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়, তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, ঝড়টর হবে বোধহয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়। একটি কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে জানালা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এ অঞ্চল নয়, সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসি গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও 3টি ইহুদি ও 3টি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল? এর উত্তরটি হচ্ছে 5 লাইন। কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করল না রানু। সে কি শুনছে না? আনিস ডাকল, এই রানু, এই। রানু কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য, কেন? একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো, প্লিজ প্লিজ। রানু কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরে গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাজ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছুই শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থর থর করে কাঁপছে। ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি জানি আমি, আয়াতুল কুরসি পড়ব। রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠেছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি, শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনোই সাড়া নেই। আনিকে হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর এতে সন্দেহ নেই, তবু কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকল, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন, সঙ্গে সঙ্গে বেরোলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এক্ষুনি আসছি। আনিস ঘরে ফিরে গেল। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল। রোগা লম্বা একটি মানুষ। আনিস ডাকল, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিল। কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যে রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা?
কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসল। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট 10 বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে, দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যাক, টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন, সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি 1 কাপ? আরে না না, এই রাত 2:30টার সময় চা খাবো নাকি? কি যে বলেন। উঠি ভাই, কোনো অসুবিধা দেখলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়েই ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছ। এখন তুমি কেমন সেটা বলো। ভালো। কিরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক। ভয়ের কোনো চিহ্ন নেই চোখে মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে, এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার পাশে কে যেন দাঁড়িয়েছিল বলেছিলে? এখন কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো। হালকা গলায় বলল, 1 কাপ চা করতে পারবে? চা? এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি 1 কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যে পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্নাঘরে। কে বলবে, এই মেয়েটি অল্প কিছুক্ষণের আগে ভয়ে অস্থির হয়েছিল। ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব। সস্তায় এরকম বাড়ি আর পাবে না। দেখি পাই কিনা। চায় চিনি হয়েছে তোমার? হয়েছে। তুমি নিলি না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে, একটা বেটে লোক। কখন আবার এই স্বপ্ন দেখলাম? কি যে তুমি বলো। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে। একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালায় নারকেল গাছে ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে। মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ। মিষ্টি, কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনলো। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতে রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমিয়ে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন। খুব নাকি গুণী লোক, মিসির সাহেব। দেখা হলে হয় একবার মিসির সাহেবকে।
রানু ঘুমের ঘোরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে। ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে চান? মিসির সাহেবকে খুঁজছি। তাকে কি জন্য দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসির সাহেব? হ্যাঁ, বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো, কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি। ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার, 3-4টা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছু নেই। বসুন আপনি। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার হয়েছে, ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন, কি বলবেন। আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনেই এসেছি। আমার নাম শুনে এসেছেন? জি। আমার এত নামটা কাছে, তা তো জানতাম না। স্পেসিফিক্যালি বলুন, কার কাছে শুনেছেন? আনিস আমতা আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দু বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করিয়েছিলেন? ও আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো। জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রোগীটি কে বললেন? আপনার স্ত্রী? জি। বয়স কত? 16-17। বলেন কি, আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। এরকম অল্প বয়সে মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি। ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথা ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে? বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না। চার কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর আর আসার নামগন্ধ নেই। 8-9 বছরে একটি বাচ্চা মেয়ে 1 কাপ দারুণ মিষ্টি স্বরভাষা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাঁপল। 2বার গলা উঁচিয়ে ডাকল, বাসায় কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা? কমলেন্দু বাবু অবশ্য বারবার বলে দিয়েছেন, এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। এটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয়টি যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙ্গুল। অস্বাভাবিক লম্বা লম্বা সব কটা আঙ্গুল। এই যে, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না, ঠিক আছে। ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি প্রথমবার হাসল, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আমি তাহলে অন্য একদিন আসি? না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? জি। বেশ, এখন বলুন, কি বলবেন। আনিস চুপ করে রইল। এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার স্ত্রীর মাথা ঠিক নেই, তাই তো? জি না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? জি না। তাহলে আমার কাছে এসেছেন কেন? মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কিরকম অস্বাভাবিক? ভয় পায়। মাঝে মাঝে এরকম হয়। ভয় পায়? তার মানে কি? কিসের ভয়? ভূতের ভয়। ঠিক জানেন?
ভয়টা ভূতের? জি না, ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোক একটি চুরুট ধরিয়ে খক খক করে কাশতে কাশতে বললেন, বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না, তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই। এরকম চুরুট 4-5টা খেলে যক্ষা হয়ে যাবে। আপনাকে দেবো একটা? জি না। ফেলে দিলে মায়া লাগে বলে খাই। খাওয়া জিনিস না, অখাদ্য। তবে হাভানা চুরুটগুলি ভালো। হাভানা চুরুট খেয়েছেন কখনো? জি না। খুবই ভালো। মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন। কাশি থামতেই বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দিবেন। জি আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? জি। বেশ সুন্দরী? জি। আপনার স্ত্রী কখন ভয় পান, রাতে না দিনে? সাধারণত রাতে, তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভয়টা কিরকম সেটা বলেন। মনে হয় কিছু একটা দেখে। সববার একই জিনিস দেখেন, না এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। এই সময় কি তিনি কোনো গন্ধ পান? আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? বেশিরভাগ সময় থাকে না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ? জি। উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন? জি না, তবে খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। আমি সেটা ঠিক জানি না। আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে। আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। কেন চান না? সে খুব সেন্সিটিভ। সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি, তাহলে খুব মন খারাপ করবে। দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে। আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, আপনাকে কত দেব? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, কমলেন্দুবাবু কি আপনাকে বলেননি আমি ফিস নিই না? এই কাজটি আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? জি পারছি। তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন। আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে 30টি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ। তাই নাকি? জি। ওরা বলে মাইক্রোরোজ, হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ। দেখবেন? আরেকদিন দেখব। আজ দেরি হয়ে গেছে, আমার স্ত্রী একা থাকে। ও, তাই নাকি? শোনেন, একা তাকে রাখবেন না। কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুবই জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল। খামোখার সময় নষ্ট। লোকটি তেমন কিছুই জানে না। কমলেন্দু বাবু যে সব আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহায়েতি গালগল্প। তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝিয়ে সুজিয়ে একবার এনে দেখালে হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন। ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক টিচার। একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না। কিছু নিশ্চয়ই জানেন। মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে। কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছায়। বসার ঘরে বেতের সোফা ঝাড়ন দিয়ে ঝাড়ে। শোবার মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে। তবু সময় কাটে না। একসময় তেতলার বারান্দায় গিয়ে বসে। এ বাড়ির ছোট বারান্দাটি তার খুব পছন্দ। গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার। এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনেই একটা মেয়েদের স্কুল।
টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে। রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, একটু যেন ভয়টাও লাগে। অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকে বাগানে বসে মজা করে চা খায়। চা খেতে খেতে দুইজনেই খুব হাসাহাসি করে। এক এক দিন ওদের বাবাও সঙ্গে বসেন। রানুর দেখতে বেশ লাগে। ছোট্ট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল। বেশ মেয়েটি, খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে। মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা বই। এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? সারাদিন কোথায়, দুপুরবেলায় বসি, কিছু করার নেই তো, একা একা লাগে। তা ঠিক, বসবো আপনার এখানে? আজ আমি কলেজে যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবে বসল। ঘণ্টাখানেকের মধ্যেই এক গাদা কথা বলল। তারপর আজ যাবার সময় হঠাৎ বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি তো সুন্দর কেন? যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসে মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, দিও। আর একটু বসো, চা খাবে? না, চা আমি বেশি খাই না, বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করেই নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাসাটা তার ভালোই লাগছে। পুরনো ঢাকার হলেও বেশ নিরিবিলি। মালিবাগের বাসাটার মতো নয়। নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জঘন্য। এই বাসাটা ভেতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ। প্রথম দিনই আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই, টাকার জন্যই তো বাড়ি ভাড়া, টাকা যথেষ্ট আছে, তবে 2 ঘর ভাড়াটে রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না, কবরখানা কবরখানা ভাব চলে আসে। তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দেই না, আপনাকে দিচ্ছি, কারণ আপনাকে পছন্দ হয়েছে। ভাড়াও খুব কম, মাত্র 600 টাকা। 3 রুমের এত বড় একটা বাড়ি 600 টাকার পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাঁফ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম, বড় ঝকঝকে একটা বাথরুম। বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল, কি নেব, পছন্দ হয়? হয়। ভালো করে ভেবে বলো নেব কি না। 2 দিন পর যদি বলো পছন্দ হয় না, তাহলে মুশকিলে পড়ব। মালিবাগের বাসাটা ভালো ছিল, শুধু শুধু বদলালাম। এই বাসাটাও ভালো। রানু খুব বেশি মনে নতুন বাসা সাজালো, নিজের পর্দা কিনে আনলো, সারা রাত জেগে সেলাই করলো। তার উৎসাহের সীমা নেই। বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, অন্যদের বাসা যাবে টাবে, একা একা থাকার অভ্যেসটা ভালো না। যাবে তো? যাব। একা থাকলেই মানুষের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায়, বুঝলে? সব ভাড়াটের সঙ্গে খাতির রাখবে। ভাড়াটে তো মাত্র একজন, ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসাও যাবে। আচ্ছা, যাব। রানু অবশ্য যায়নি কোথাও, তার ভালো লাগে না। অন্যদের মতো সে কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারে না। অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে। বারান্দার বেতার চেয়ারটাতে বসে থাকতেই বেশি ভালো লাগে। দুপুরটায় যা কষ্টের, দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আজকে দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না। বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ। চারদিকে চুপচাপ, বড্ড ফাঁকা। কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়। ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম। রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল।
অনেকখানি অন্ধকার হয়ে গেল, অন্ধকারও চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকল, রানু, রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো, কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকল না। রানুর এরকম চারিদিকে নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে। অসংখ্যবার শুনেছে এই ডাক। কে সে? কোত্থেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানালার পর্দাটা শুধু কাঁপছে। বিকেল হয়ে আসছে। রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। নীলু বোধ হয় ওর নাম। এই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা প্রায় বলে না। তবু ওকে দেখলেই রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবতী মেয়ে। রানু দেখল বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছা হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে, কিন্তু সে গেল না। নীলু 2বার বিজ্ঞাপনটা পড়ল। বেশ একটা মজার বিজ্ঞাপন। কেউ কি আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ। স্ত্রীর মৃত্যুর পর একা জীবনযাপন করছি। সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কেউ আমাকে 2 লাইন লিখবেন? জিপিও বক্স নম্বর 73। দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেবার মানে কি? সাপ্তাহিক কাগজগুলিতে এসব থাকে, ছেলে ছোকরাদের কাণ্ড। এই লোকটি নিশ্চয়ই ছেলে ছোকরা নয়, বুড়ো হাবড়াদের একজন। বাবা, এটা পড়েছ? নীলু জাহিদ সাহেবের হাতে কাগজটা গুজে দিল। বাবা, এই বিজ্ঞাপনটি পড়ো তো। জাহিদ সাহেব নিজেও ভ্রু কঞ্চিত করে 2বার পড়লেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হলো বেশ বিরক্ত হয়েছেন। পড়েছ? পড়লাম। কি মনে হয় বাবা? কি আবার মনে হবে? কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে। খবরের কাগজওয়ালারা এইসব ছাপে কিভাবে? নীলু হাসি মুখে বলল, ছাপাবে না কেন? দেশটা বিলাত আমেরিকা নয়, বুঝলি? আর ভালো করে পড়লেই বোঝা যায় লোকটার একটা বদ মতলব আছে। কই, আমি তো বদ মতলব কিছুই বুঝছি না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে বললেন, দেখিস তুই আবার চিঠি লিখে বসবি না। নীলু মুখ নিচু করে হাসল। হাসছিস কেন? এমনিই হাসছি। চিঠি লিখবার কথা ভাবছিস না তো মনে মনে? নীলু মুখে বললেও মনে মনে ঠিক করে ফেলল, গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখা যাক না কি হয়। কি লেখে লোকটি। রাতে ঘুমোতে যাওয়ার আগে সে সত্যি একটা চিঠি লিখে ফেলল, মোটামুটি বেশ দীর্ঘ চিঠি। জনাব, আপনার বিজ্ঞাপনটি পড়লাম, লিখলাম কয়েক লাইন। এতে কি আপনার নিঃসঙ্গতা কাটবে? আমার বয়স 18। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা 2 বোন। আমার ছোট বোনটির নাম বিলু, সে হলিক্রস কলেজে পড়ে। আমরা 2 বোনই খুব সুন্দরী। এই যা, এটা আপনাকে লেখা ঠিক হলো না, তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আরও দ্রুত কাটবে? নীলু। চিঠিটা লিখে তার মনে হলো যে এরকমের লেখাটা ঠিক হচ্ছে না। চিঠির মধ্যে একটা বড় মিথ্যা আছে। সে সুন্দরী নয়। বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্য নয়। নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটি লিখল। জনাব, আমার নাম নীলু। আমার বয়স 20। আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য আপনাকে লিখছি। কিন্তু চিঠিতে কি কারো নিঃসঙ্গতা কাটে? আপনার বয়স কত? এটা দয়া করে জানাবেন। নীলু। দ্বিতীয় চিঠিটিও তার পছন্দ হলো না। তার মনে হলো সে যেন কিছুতেই গুছিয়ে আসল জিনিসটি লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন? চিঠি লেখারই বা কি দরকার? সে নিজেও কি খুব নিঃসঙ্গ? হয়তোবা। এ বাড়িতে আর 2টি মাত্র প্রাণী, বিলু আর বাবা। বাবা দিন রাত নিজেরই ঘরে থাকেন। মাসে প্রথম দিকের কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা নড়াচড়া করেন, তারপর আবার নিজের ঘরেই বন্দি। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে। শুধু মেয়ে বন্ধু নয়,
তার আবার অনেক ছেলে বন্ধুও আছে। মহানন্দে আছে বিলু, তবে সে একটু বাড়াবাড়ি করছে। কাল তার কাছে একটি ছেলে এসেছিল, সে রাত 8টা পর্যন্ত ছিল। এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে, আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়েছে। ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না করেও বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। ও, সে তো রবির ভাই, মহা চালবাজ, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহা গাধা। বলতে বলতে খিলখিল করে হাসি বিলু। মহা গাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? যেতে চাচ্ছিল না তো কি করব? বলতে বলতে বিলু আবার হাসল। বিলু এমন মেয়ে যার ওপর কখনো রাগ করা যায় না। নীলু কখনো রাগ করতে পারে না। মাঝে মাঝে বাবা দু একটা কড়া কথা বলে, তখন বিলু রাগ করে খাওয়া বন্ধ করে দেয়। সে এক মহা যন্ত্রণা। একবার রাগ করে সে পুরো 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। কত সাধা সিধা, কত অনুরোধ, শেষ পর্যন্ত মগবাজারে ছোট মামাকে আনতে হলো। ছোট মামা বিলুর খুব খাতিরের মানুষ, তার সব কথা সে শোনে। তিনি এসে যখন বললেন, দরজা না খুলে মা আমি কিন্তু আর আসবো না, এই আমার শেষ আশা, তখন দরজা খুলল। এরকম জেদি মেয়ে। নীলুর কোনো জেদ টেদ নেই। কালো এবং অসুন্দরী মেয়েদের জেদ কখনো থাকে না, এদের জীবন কাটাতে হয় একাকী। নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করল। ছোটবেলার বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসত। এখন আর আসে না। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয়। পাশের খাটে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের ওপর একটা গল্পের বই ধরে আছে বিলু। অনেক রাত পর্যন্ত সে পড়বে। পড়তে পড়তে হঠাৎ একসময় ঘুমিয়ে পড়বে, বাতি নেভাবে না, মশারি ফেলবে না। নীলুকে উঠে এসে বাতি নেভাতে হবে, মশারি ফেলতে হবে। বিলু ঘুমো, বাতি নেভা। একটু পরে ঘুমাবো। কি পড়ছিস? শীর্ষেন্দুর একটা বই, দারুণ। দিনে পড়িস, আলো চোখে লাগছে। দিনে আমার সময় কোথায়, তুমি ঘুমাও না। নীলু ঘুমাতে পারল না। শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কি যে সুন্দর হচ্ছে মেয়েটা। একই বাবা মার 2 মেয়ে, একজন এত সুন্দর আর অন্যজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আপা, কি? দারুণ বই, তুমি পড়ে দেখো। প্রেমের? হ্যাঁ, প্রেমের হলেও খুব সিরিয়াস জিনিস, দারুণ। তাই নাকি? হুম, একজন খুব রূপবতী মেয়ের গল্প। তোর মতো একজন? দূর, আমি আবার সুন্দর নাকি? আমাদের 3তলা ভাড়াটের বউটির মতো বলতে পারো। রানু নাম, দেখেছ? না তো, খুব সুন্দরী। ওরে বাপ, দারুণ, হেমা মালিনীর চেয়েও সুন্দরী। তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে, দেখব। বলবো, তুমি নিজে একবার গেলেই পারো। মেয়েটা ভালো, কথাবার্তায় খুব ভদ্র। ওর বরকে দেখেছ, আনিস সাহেব? হুম, ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা। আমাকে আপনি আপনি করে বলে। কলেজে পড়িস, তোকে আপনি বলবে না? ফ্রক পরা কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি বলবে নাকি? বুড়ো নাকি? 40-এর উপর বয়স হবে। মেয়েটার বয়স কত? খুব কম, 14-15 হবে। বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমিষেই ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত, কিছুতেই তার ঘুম এলো না। ইদানিং তার ঘুম খুব কমে গেছে। রোজই মাঝরাত না হওয়া অবধি ঘুম আসে না। রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালার বড় মেয়েটি ঘরের ভেতর। না জিজ্ঞেস করে ঘর ঢুকে পড়লাম। আমার নাম নীলু। আসুন আসুন, আপনাকে আমি চিনি, আপনি বাড়িওয়ালার বড় মেয়ে। আজ ইউনিভার্সিটি যাননি? হুম, আজ ক্লাস নেই। আপনার সঙ্গে গল্প করতে এলাম। কি করছিলেন? ভাত রান্না করছি। চলুন রান্নাঘরে গিয়ে বসি। বেলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি। বেলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী। রানু অবাক হয়ে বলল, হেমা মালিনীটাকে? আছে একজন, সিনেমা করে, সবাই বলে খুব সুন্দর। আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। রানু মুখ টিপে হাসতে হাসতে বলল, সুন্দরী মেয়েরা তো অহংকারী হয়।
আপনি অহংকারী? রানু হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবেন না, তুমি করে বলতে হবে। নীলু লক্ষ্য করল মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যিই রূপসী। সচরাচর দেখা যায় না। চোখ দুটি কপালের দিকে উঠানো বলে দেবী প্রতিমা চোখের মতো লাগে। সমগ্র চেহারা খুব সূক্ষ্ম হলেও কোথাও যেন একটা মূর্তি মূর্তি ভাব আছে। কি দেখছেন? তোমাকে দেখছি ভাই, তোমার চেহারায় একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেলল। নীলু অবাক হয়ে বলল, ও কি, তুমি মনে হয় মন খারাপ করলে? না, মন খারাপ করবো কেন? কিন্তু এমন মুখ কালো করলে কেন? আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে বলেছি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি। তবে একবার একটি বিহারি মেয়েকে দেখেছিলাম আমার ছোট মামার বিয়েতে। অবশ্য সেই মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য বেশ ভালো ছিল। আপনি কি একটু চা খাবেন? তুমি আমাকে আপনি করে বলছো কেন? তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি? না, তা মনে হয় না। তুমিও আমাকে তুমি বলবে, আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসব। রানু চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদু স্বরে বলল, আমাকে মূর্তি মূর্তি লাগে, এটা বললে কেন? নীলু অবাক হয়ে বলল, এমনি বলেছি, টানা টানা চোখ তো, সেজন্যে। তুমি দেখি ভাই রাগ করেছ। একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলেই বুঝবে। চায় কতটুকু চিনি খাও? 3 চামচ। নীলু অনেকক্ষণ বসল, কিন্তু কথাবার্তা আর তেমন জমল না। রানু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন লাগাতে পারছে না, সহজ হতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করল। ভাষা ভাষা জবাব দিল রানু, এবং একসময় হালকা স্বরে বলল, আমার একটা অসুখ আছে নীলু। কী অসুখ? মাঝে মাঝে আমি ভয় পাই। ভয় পাই মানে? রানু মাথা নিচু করে বলল, ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম, তারপর থেকে এরকম হয়েছে। কি হয়েছে? রানু জবাব দিল না। বলো কি হয়েছে? অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। আমার তো বলার মতো কোনো কথা নেই, তোমার বন্ধুদের কথা বলো। আমার তেমন কোনো বন্ধুও নেই, আমি বলতে গেলে একা একা থাকি। অসুন্দরী মেয়েদের বন্ধু টন্ধু থাকে না। রং খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু। আমি নিজে কি সেটা আমি ভালোই জানি। নীলু উঠে দাঁড়ালো। রানু বলল, আবার আসবে তো? আসবো। তুমি তোমার ভয়ের কথা টথা কি বলছিলে সেসব বলবে। বলবো। নীলু পাঠাবে না করেও চিঠিটি পাঠিয়ে দিল, কিন্তু তার পরপরই দুশ্চিন্তার সীমা রইল না। কে জানে, বুড়ো হাবড়া লোকটি একদিন হয়তো বাসায় এসে হাজির হবে। দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা। নিতান্তই ছেলে মানুষই কাজ করা হয়েছে। 4-5 দিন নীলুর খুব খারাপ কাটল, দারুণ অস্বস্তি। বুড়া মতো কোনো মানুষকে আসতে দেখলেই চমকে উঠত, এটিই সেই লোক নাকি? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে, তাহলে সে ভেবে রেখেছে বলবে, এই চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে। আমি এরকম অজানা অচেনা কাউকে চিঠি লিখি না। কেউ অবশ্য এলো না। গল্পেরা সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সমগ্র থেকে দেবী। আজ ছিল প্রথম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশেপাশে বন্ধু যারা আছেন তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন। নতুন যারা আছেন তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হলো এই গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।